5 দিন পর প্রাণ ফিরল আশুলিয়ার পোশাক কারখানায়, কাজের অধিকাংশ শ্রমিক, নিরাপত্তা জোরদার। জেলা পরিষদ নির্বাচনের প্রচারণা শেষ মধ্যরাতে, উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে শেষ মুহূর্তে ভোটারদের কাছে প্রার্থীরা। আদালতের নির্দেশ অমান্য করে চট্টগ্রামে বেড়েই চলেছে ইটভাটা নির্মাণ, একই কারণে চুয়াডাঙ্গায় নষ্ট হচ্ছে কৃষি জমির উর্বরতা। স্বাগত সারা বাংলার খবরে, সাথে আছে আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শরীয়ত ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। ইলপাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। বিজিএমইএ এর ঘোষণার পর খুলে দেওয়া হয়েছে বন্ধ থাকা আশুলিয়া এলাকার সবকটি পোশাক কারখানা। সকাল থেকে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন শ্রমিকরা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি সতর্কতায় ছিল আইনশৃঙ্খলা বাহিনী। তৈরি পোশাক মালিকরা বলছেন, এমন শ্রমিক অসন্তোষ হলে এর বিরূপ প্রভাব পড়বে রফতানি আয়ের সবচেয়ে বড় এই খাতে। আশুলিয়া থেকে সুলতান আহমেদের পাঠানো রিপোর্টে জানাচ্ছেন হাবিব আফরোজ। টানা 5 দিন বন্ধ থাকার পর কারখানা খুলছে এমন সংবাদ পেয়ে সোমবার সকাল থেকেই আশুলিয়া এলাকার শ্রমিকরা শান্তিপূর্ণভাবে যোগ দেন নিজ নিজ কর্মস্থলে। কাজে যোগ দিয়ে রীতিমতো উচ্ছ্বসিত তারা। শ্রমিকদের আশা, কোনোভাবেই যেন আর বন্ধ না হয় এসব কারখানা। গার্মেন্টস বন্ধ থাকা তো অনেক খারাপ লাগছে, এখন খুলছে, এখন খুব ভালো লাগতেছে না। এভাবে আমরা কাজ করে সময়টা কাটাইতে পারি। আমরা চাই সব সময় গার্মেন্টস খোলা থাকুক, আর আমাদের দাবি দেওয়া থাকলে মালিকের কাছে বলবো সেই দাবি দেবো। এখন গার্মেন্টস খোলা আছে, আমাদের খুব ভালো লাগছে। কয়েকদিন বন্ধ থাকলেও কারখানায় শ্রমিকদের উপস্থিতি ছিল সন্তোষজনক। শ্রমিক উপস্থিতির হার 85 থেকে প্রায় 90%। বায়াররা আজকে অবজার্ভ করবে যে উপস্থিতির হার কেমন, কাজের সুবিধা কেমন। সকাল থেকে প্রচুর ফোন পাচ্ছি, তাদেরকে আপডেট রাখতেছি এবং তারাও খুশি যে হ্যাঁ ফ্যাক্টরি চালু হয়েছে এবং প্রোডাকশন আছে। তবে এমন শ্রমিক অসন্তোষে পোশাক কারখানা বন্ধ থাকায় এ খাত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করেন বিজিএমইএ এর সাবেক এই সভাপতি। একজনকে বাধ্য করে কাজ করানো হয়, যেহেতু সেটি নাই, আমি মনে করি না কোনো রকম দুষ্ট বুদ্ধির কাছে বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ আছে। আমরা সকলে মিলে দেশকে গড়ছি, এই দেশের অর্থনীতিকে গড়ছি, আমরা এটাই অব্যাহত রাখা সঙ্গত হবে বলে আমি মনে করি। পোশাক কারখানা এলাকায় পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে সকাল থেকেই বাড়তি সতর্কতায় আইন শৃঙ্খলা বাহিনী। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, র্যাব ছিল, বিজিবি 15 প্লাটুনের মতো বিজিবি ছিল, প্রায় আইন শৃঙ্খলা বাহিনীর 3000 সদস্য এখানে মোতায়েন ছিল কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য। তো স্বাভাবিকভাবেই আমরা যেটা দেখেছি, ফ্যাক্টরি খুলে দেওয়ার পরে নির্দিষ্ট যে সময়, সে সময়ের মধ্যেই সকল শ্রমিকরা তাদের কর্মে যোগদান করেছে। আসলে এখনও যেসব শ্রমিক কারখানায় যোগ দেননি তাদের দ্রুত কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে মালিকপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই মুহূর্তে আসলে আছেন সহকর্মী সুলতান আহমেদ, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সুলতান, কারখানা খুলে দেওয়ার পর তো শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন, তো এখন সেখানকার সার্বিক পরিস্থিতি কি? তাবাসসুম, কাজে তো অবশ্যই যোগ দিয়েছেন এবং প্রথম দিনের যেই কর্মঘণ্টা এটি আসলে শ্রমিকরা সফলভাবে সম্পন্ন করেছে এমনটি এখন বলাই যায়। আমি এই মুহূর্তে আসলে আশুলিয়ার একটি গার্মেন্টসের সামনে দাঁড়িয়ে আছি। আপনি জানেন বেলা 5টা বেজেছে কিছুক্ষণ আগে, এবং এরই মধ্যে কিন্তু সাধারণত আমরা দেখি যে 9টা 5টার যেই ফ্যাক্টরিগুলো রয়েছে এগুলো আসলে ছুটি হতে শুরু করেছে। আপনি দেখছেন সাধারণ শ্রমিকরা কিন্তু দলে দলে বের হয়ে আসছে গার্মেন্টস থেকে, এবং তারা কিন্তু আসলে সারাদিনের যেই তাদের কাজ সেটি কিন্তু আসলে তারা করে সফলভাবে এর মধ্যে বের হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন শ্রমিকরা আসলে বের হচ্ছে, এবং যেমনটি আসলে আপনি বললেন যে সারাদিন আসলে আমি যদি বলি, আমি কিন্তু নিজে আশুলিয়ার বেশ কয়েকটি কারখানায় গিয়েছি এবং সেখানে গিয়ে কিন্তু আসলে দেখেছি সাধারণ শ্রমিকরা আসলে একদম স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে তারা কাজ করছেন, এবং তারা যেমনটি বলছেন যে গার্মেন্টস বন্ধ করে দেয়া আসলে কোনো সমাধান নয়। সেই ক্ষেত্রে তারা আসলে গার্মেন্টস খোলা রেখে কাজ করতে চান, এবং তারা চান যাতে করে
যেই বিষয়টি হয়েছিল যে গত কয়েকদিন আগে আপনি জানেন যে টানা 5 দিন কিন্তু আসলে গার্মেন্টসকে বন্ধ রাখতে হয়েছিল, বিজিএমের পক্ষ থেকে ঘোষণা দিয়ে বন্ধ রেখেছিলেন এবং কারণ হিসেবে তারা আসলে বলেছিলেন যে শ্রমিকরা এসে তারা আসলে ঠিকমতো কাজে যোগ না দিয়ে তারা আসলে বের হয়ে যাচ্ছিলেন এবং এরই ধারাবাহিকতায় কিন্তু গার্মেন্টস কর্তৃপক্ষ বা মালিক পক্ষ তারা কিন্তু আসলে গার্মেন্টস বন্ধ করে দিয়েছিলেন। তবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আমরা গতকালকে দেখেছি আসলে বিজিএমের নেতারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে আজ থেকে গার্মেন্টস খুলে দেওয়ার কথা এবং দেখেছিলাম ঘোষণা দিয়ে বন্ধ করার আগে চিত্র যে আসলে শ্রমিকরা এসে একাংশের কথায় হয়তো বা তারা আসলে কাজ না করেই বেরিয়ে হয়ে যাচ্ছিলেন। বেশ কিছু গার্মেন্টস এমন অভিযোগের প্রেক্ষিতে যেখানে বন্ধ করা হয়েছিল, কিন্তু আজকে কিন্তু আসলে সেই রকম কোনো চিত্র আমরা দেখিনি। আমরা বেশ কয়েকটি গার্মেন্টসের ভেতরেও আপনাকে এর আগে সংবাদেও আমি দেখিয়েছিলাম যে আসলে একেবারে ভেতর থেকে তারা কতটা ভিতরে শান্তিপূর্ণভাবে কাজ করছে এবং আজকে এখনও পর্যন্ত আশুলিয়া এলাকায় কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি আমরা আসলে দেখিনি এবং যেটি আসলে একটু একেবারে উল্লেখ করার মতো যে প্রথম দিনের কর্মঘণ্টা কিন্তু আপনি জানেন যে বেলা গড়িয়ে যাচ্ছে এবং এর মধ্যে 5টা বেজে গেছে, সন্ধ্যা নামছে। শ্রমিকরাও কিন্তু শেষে হাসি মুখে বের হয়ে আসছেন এবং এই হাসি আসলে অব্যাহতভাবে শ্রমিকদের মুখে থাকুক এমনটাই আসলে প্রত্যাশা দেশের সব শ্রেণী পেশার মানুষের, কারণ দেশের অর্থনীতির মেরুদণ্ড কিন্তু বলা যায় গার্মেন্টস সেক্টরকে এবং এই সেক্টরে কোনো রকমের সমস্যা কখনোই আসলে কারোর জন্য কাম্য নয় এবং আজকের যে শ্রমিকদের মুখে হাসি, এমন হাসি সবসময় থাকবে এমনটা আসলে সকলেরই আশা এবং শ্রমিকদেরও আশা। তাবসুম, এখনো পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ। সুলতান, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন গঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে আলোচনা করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিনিধি দল। আলোচনা শেষে এখন ব্রিফ করছে প্রতিনিধি দল, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মুখে প্রচার করবার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং মহামান্য রাষ্ট্রপতি বাছাই কমিটি কর্তৃক প্রেরিত প্রস্তাবের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও ন্যূনতম একজন নারী নির্বাচন কমিশনার সহ 4 জন এবং এই 5 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হবে। এই ছিল আমাদের প্রস্তাব। না, আমরা এটা দেব পরে বলেছি, এখন দেব না, আমরা পরে দেব। হ্যাঁ, প্রথম হচ্ছে 107 দফার মধ্যে প্রথম হচ্ছে 118 সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী একটি আইনি কাঠামো গঠন করা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যক্তিদেরকে নিয়েই এই বাছাই কমিটি গঠন করা এবং সেটির উপর নজর দেওয়া। বিশেষ করে এই পার্লামেন্টে কি এই আইনটা করার কথা বলছেন আপনারা? আমরা নিশ্চয়ই সেটাই বলবো। আমরা বলবো যত দ্রুত পারা যায় সেই আইনটি, যদি যেহেতু পার্লামেন্ট এখন চলছে, এই পার্লামেন্টেই আমরা সেই আইন তৈরি করবার প্রস্তাব উত্থাপন করছি। আইন করার পরে তাইলে ইসিটা আপনারা করার করছেন, পরামর্শ করছেন? আইনি কাঠামো তৈরি করে করার জন্য পরামর্শটা আমরা দিচ্ছি। গতবার আমরা দিয়েছিলাম, এটি একটি উত্তম প্রস্তাব যে রাষ্ট্রপতি এটি একটি প্রস্তাব দিয়েছেন, কিন্তু এটিকে যদি আইনি কাঠামোতে নিয়ে আসা যায় সেটি আরও উত্তম হবে। ফেব্রুয়ারির আগে কি এটা সম্ভব কিনা? কারণ ফেব্রুয়ারিতে তো এই ইলেকশন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে অবস্থা বিবেচনা করলে সবাই যদি সেই বিষয়ে সম্মত হন তাহলে নিশ্চয়ই এটি করা যাবে বলে আমরা ভাবছি। বর্তমান যে নির্বাচন কমিশন গঠন হয়েছিল এটির কিন্তু অনেকগুলো নির্বাচন রয়েছে। এখন আপনারা কি কতটা আশা করেন যে এবার নির্বাচন কমিশন কিভাবে কেমন গঠন হবে? না, আমাদের গতবারে যেটা নির্বাচন কমিশন হয়েছিল আমরা সন্তুষ্ট ছিলাম। এবারও আমরা বলছি যতই প্রশ্ন থাকুক, রাষ্ট্রপতি যে প্রস্তাব দিয়েছেন এবং রাষ্ট্রপতি এগুলো থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব। মহামান্য রাষ্ট্রপতি আপনাদের উত্তরে কি বললেন? এই যে আইন প্রণয়ন করার যে আপনারা সুপারিশ যে করেছেন, মহামান্য রাষ্ট্রপতি কি বলেছেন? মহামান্য রাষ্ট্রপতি নীতিগতভাবে মনে করেন এটি একটি উত্তম প্রস্তাব এবং তিনি সেটি বিবেচনা করে দেখবেন। উনি কি পিএম এর সাথে এটা পরামর্শ করবেন কিনা এই বিষয়ে আপনাদের? সেটি তার নিজস্ব বিষয়, কার সঙ্গে আলোচনা করবেন। বলার অবস্থা খারাপ। বলে না ছোট্ট করে বলবে যে এই নির্বাচন কমিশন গঠনের জন্য এর আগে উদ্যোগ নেওয়া হয়েছিল এবং এর আগেও এরকম সংলাপ হয়েছিল। আপনি মনে করেন কি এই সংলাপটা ওই সংলাপের মতোই হবে না একটা ফলপ্রসূ একটা সমাধানে আসা যাবে? আগের সংলাপও ফলপ্রসূ হয়েছিল এবং সেই নির্বাচন কমিশন বাতিল করার কোনো প্রস্তাব বিএনপি বা কেউ দেয়নি। সুতরাং গতবার যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল সেই নির্বাচন কমিশন বাতিল করার কেউ প্রস্তাব দেয়নি। সুতরাং সেটা ফলপ্রসূ
আলোচনা হয়েছিল। আমি আশা করি এবারও এই আলোচনাটা ফলপ্রসূ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতি দেশের কাছে উপহার দিবেন। দর্শক, নির্বাচন কমিশন গঠন নিয়ে বঙ্গভবনের রাষ্ট্রপতির সাথে আলোচনা করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিনিধি দল। আপনারা দেখছিলেন আলোচনা শেষে প্রেস ব্রিফ করছিল প্রতিনিধি দল। আজ মধ্যরাতেই শেষ হচ্ছে জেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। এরপর শুরু হবে ভোট যুদ্ধের অপেক্ষা। সিলেটে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট লুৎফুর রহমানের সঙ্গে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী এনামুল হক সর্দার। এই নির্বাচনে কে হচ্ছেন সিলেটে প্রথম নির্বাচিত চেয়ারম্যান তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। সিলেট প্রতিনিধি শাহ দিদার আলম নোবেলের তথ্যচিত্রে রয়েছে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যান্য জেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের ভোটের মাঠে লড়তে হচ্ছে দলীয় বিদ্রোহীদের সঙ্গে, তবে সিলেটের চিত্রটা ভিন্ন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট লুৎফুর রহমানের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শিক্ষাবিদ অধ্যক্ষ ডক্টর এনামুল হক সর্দার। আর এই প্রার্থীকে পরাজিত করতে আওয়ামী লীগ নেতারা জোর প্রচারণা চালাচ্ছেন। তবে আওয়ামী লীগ নেতাদের বিশ্বাস, যোগ্যতা বিবেচনা ও উন্নয়নের স্বার্থে প্রবীণ নেতা লুৎফুর রহমানকেই বিজয়ী করবেন ভোটাররা। দল মতের ঊর্ধ্বে উঠে প্রত্যেককেই সম্মানিত ভোটাররা তো সবাই অত্যন্ত সচেতন, যেহেতু তারাও নির্বাচিত জনপ্রতিনিধি। ওনারা প্রায় সবাই মত পোষণ করেছেন যে জেলা পরিষদের স্বার্থে, উন্নয়নের স্বার্থে তারা জনাব লুৎফুর রহমান সাহেবকে তারা তাদের পবিত্র আমানত দিয়ে বিজয়ী করবেন। এই নির্বাচনে ভোটাররা তাকেই বেছে নেবেন এমন প্রত্যাশা স্বতন্ত্র প্রার্থী। তারা একজন যোগ্য প্রার্থী বেছে নেবে এবং আমার মনে হয় আজকে আমাদের লাস্ট প্রচারণা, তারা আমার প্রতি যথেষ্ট আন্তরিক এবং তারা তাদের পছন্দের প্রার্থী হিসেবে আমাকেই বেছে নেবে আমার বিশ্বাস। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন নির্বাচন কর্মকর্তা। যা যা আমাদের প্রস্তুতি দরকার সবগুলো আমরা সম্পন্ন করেছি এবং আমরা আশা করি যে সিলেটবাসীকে একটি সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবো আমরা। নির্বাচনে সিলেট জেলার 13টি উপজেলাকে ভাগ করা হয়েছে 15টি ওয়ার্ডে। এছাড়া সংরক্ষিত নারী ওয়ার্ড রয়েছে 5টি। 1493 জন ভোটার নির্বাচিত করবেন তাদের জেলা পরিষদের প্রতিনিধিদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজশাহীতে জেলা পরিষদ নির্বাচনের শেষ দিনের প্রচারণায় উত্তাপ ছড়িয়েছেন দুই প্রার্থী। দলের জনপ্রতিনিধিদের সমর্থন আদায়ের পাশাপাশি চেষ্টা চালাচ্ছেন বিএনপির সমর্থন পেতে। জেলা পরিষদ নির্বাচন নিয়ে রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী শাহেদ। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া জেলা পরিষদ নির্বাচনে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। প্রার্থীরা নেমেছেন বাকযুদ্ধে, কে কার চেয়ে বেশি যোগ্য তা তুলে ধরছেন। প্রচারণার শেষ দিনে আওয়ামী লীগের প্রার্থী মাহবুবজামান ভুলু ও বিদ্রোহী মোহাম্মদ আলী সরকার ছিলেন নগরীতেই। এই দুই নেতাই অভিযোগ করেছেন একে অপরের বিরুদ্ধে। আমি শুনতে পেরেছি যে মোহাম্মদ আলী সরকার 10 কোটি 20 কোটি টাকা খরচ করবে, ভোট কিনে নেবে। ভোট কিন্তু এত সোজা না। রাজনীতিবিদরা টাকার কাছে মানে নীতি বিসর্জন দেয় না। তারা একটি অংশ সেখানে ফিরে আসতে হতো, কখনো কখনো তাদের টাকা দিতে হতো। আমি নির্বাচিত হলে প্রথমে জেলা পরিষদের এই অঘোষিত পার্সেন্টেজ বিলুপ্ত করতে চাই। দুই নেতা বাকযুদ্ধে জড়ালেও রাজশাহীতে প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন বিএনপির জনপ্রতিনিধিরা। বিএনপি নির্বাচনে না আসায় এখন তারাই প্রার্থীদের কাছে সবচেয়ে গুরুত্বের। যেহেতু বিএনপি তারা ইলেকশন করছে না, সেহেতু তারা বলেছে যে আপনাকে আমরা ভোট দেব। তার ভিতরে কিছু ভোট এদিক ওদিক হতে পারে। রাজশাহী জেলা তো দলের না, আমি দলের হতে পারি। ভোটার তো সবাই, আমি সবার কাছে ভোট চাইব এবং তাই আমি চেয়েছি। তবে বিএনপি না থাকলেও এই নির্বাচনে দুই প্রার্থীর লড়াইটা বেশ জমে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জে শেষ সময় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীরা। জেলায় 2 চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের হলেও একজন পেয়েছেন দলের সমর্থন, আর অন্যজন বিদ্রোহী প্রার্থী হিসেবেই নির্বাচন করছেন। তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন স্থানীয়রা। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ বুরহান উদ্দিনের তথ্য ও ছবিতে রয়েছে ডেস্ক রিপোর্ট। জেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ভোটে নির্বাচিত হবেন জেলা পরিষদের একজন চেয়ারম্যান, 15 জন সাধারণ সদস্য ও 5 জন নারী সদস্য। এই প্রথম জনপ্রতিনিধিরা ভোটার হওয়ায় সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার কথা বলছেন তারা।
শিক্ষিত, ভালো, ভদ্র, নম্র, যারা আগামী দিন এই দেশকে একটি উন্নয়নমুখী এবং উন্নয়ন বান্ধব দেশ গড়ে তুলতে পারে। আমাদের ভোটের মাধ্যমে আমরা আমাদের প্রার্থীকে উন্নীত করতে পারবো, তো সেটা আমাদের জন্য একটা সাফল্যের ব্যাপার। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এনামুল কবির ইমন জয়ের বিষয়ে বেশ আশাবাদী। প্রত্যেকটা তৃণমূলের ওয়ার্ডের নেতৃবৃন্দের পাশে গিয়ে আমি ওনাদের কাছ থেকে যেরকম সাড়া পাচ্ছি, 28 তারিখে সাধারণ আমাদের মেম্বার এবং সদস্যবৃন্দ যারা রয়েছেন ভোটাররা, তাদের রায়ে যোগ্য হিসাবে তারা আমাকে রায় প্রদান করবেন। তবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিদ্রোহী প্রার্থীর। বিভিন্ন এমপিরা বিভিন্নভাবে তারা নির্বাচনের আইন বহির্ভূত কাজ করছেন এবং তারা তাদের বাড়িতে লোকজনকে ডেকে নিয়ে বলছেন যে যদি 28 তারিখে ইমনকে ভোট না দেন তাহলে তারা তাদেরকে বিভিন্নভাবে জেল দিবেন, মামলা দিবেন, এই করবেন, হুমকি দিচ্ছেন। সুনামগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন, সাধারণ সদস্য পদে 76 জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 20 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, জেলা পরিষদ নির্বাচনে বিস্তারিত জানাতে রাজশাহী, সিলেট ও বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাজী শাহেদ, দিদারুল আলম নোবেল ও রাহাত খান। আমরা শুরুতেই চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন কাজী শাহেদ। শাহেদ, আজকে তো প্রচারণার শেষ দিন, তো প্রার্থীদের মধ্যে ব্যস্ততা কেমন দেখছেন সেখানে? লাইন কিন্তু আবার কেটে গেছে। দর্শক, এবারে আমরা চলে যাচ্ছি সিলেটে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দিদারুল আলম নোবেল। নোবেল, সিলেটে নির্বাচনের সার্বিক অবস্থা কেমন দেখছেন আমাদের জানান। ধন্যবাদ। আজকে নির্বাচনী প্রচারণার শেষ দিনই আমরা দেখেছি খুব সকালে উঠেই যারা চেয়ারম্যান প্রার্থী আছেন এবং সদস্য প্রার্থী আছেন তারা প্রচারণায় নেমে পড়েছেন। প্রার্থী ছাড়াও তাদের যেসব অনুসারী আছেন তারা প্রতিটি ওয়ার্ডে গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। তো নির্বাচনের এই শেষ সময়ে এসে যেটা মনে হচ্ছে, ভোটাররা যেটা মনে করছেন যে সিলেটে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী থাকলেও আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট লুৎফুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী শিক্ষাবিদ অধ্যক্ষ ডক্টর এনামুল হক সর্দারের মধ্যে। আপনি জানেন যে সিলেটে আওয়ামী লীগের এখানে কোনো বিদ্রোহী প্রার্থী নেই, আর বিএনপি তো নির্বাচনে অংশই নেয়নি। তো এই অবস্থায় আসলে আওয়ামী লীগের প্রার্থী যেখানে খুব সহজে জয়লাভ করার কথা ছিল, সেখানে তার জয়ের মূল বাধা হয়ে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী এনামুল হক সর্দার। শিক্ষাবিদ হিসাবে তার জেলা জুড়ে একটি গ্রহণযোগ্যতা রয়েছে এবং সেই গ্রহণযোগ্যতাকে পুঁজি করে তিনি নির্বাচনে বেশ শক্তিশালী অবস্থান তিনি তৈরি করেছেন। তো আসলে সিলেটে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যারা ভোটার আছেন, সিলেটে 1493 জন ভোটার, এর অধিকাংশ ভোটারই হচ্ছে বিএনপি প্রার্থী বা বিএনপির যারা বিগত নির্বাচনে বিএনপির দলীয় প্রতীক দানের শীষ নিয়ে নির্বাচিত হয়েছেন। তো দুই প্রার্থীরই এখন মূল টার্গেট হচ্ছে যে বিএনপির যে ভোট ব্যাংক আছে সেই ভোট ব্যাংকে হানা দেওয়া, এবং আজকে যে রাত 12টা পর্যন্ত যে প্রচারণার যে সুযোগ আসে সেই সুযোগের মধ্যেই তারা চাচ্ছেন যে বিএনপির ভোট যেগুলো আছে সেগুলো নিজেদের আয়ত্তে আনার, এবং ভোটাররা মনে করেন যারা এই বিএনপির ভোট ব্যাংকে বেশি ভাগ বসাতে পারবেন তিনি জেলা পরিষদের নির্বাচন চেয়ারম্যান পদে বিজয়ী হবেন। আমরা কথা বলেছিলাম এনামুল হক সর্দারের সাথে, তিনিও আশাবাদী যে যেহেতু জেলা পরিষদ একটি স্বতন্ত্র ব্যানারে নির্বাচন হচ্ছে এবং বেশিরভাগ মেম্বার প্রার্থী তারা দলীয় প্রতীকের বাইরে নির্বাচন করেছেন, অতএব তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে তাকেই ভোট দেবেন। আবার লুৎফুর রহমান বলেছেন তার রাজনৈতিক ক্যারিয়ার হচ্ছে 50 বছরের বেশি, এই দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি কখনো কোনো বিতর্কে জড়াননি, তাই তার এই প্রবীণ বয়সে যে তিনি নির্বাচন করছেন তার বয়সের কথা বিবেচনা করে এবং তার যে ক্লিন ইমেজ রয়েছে সেই ইমেজ বিবেচনা করে ভোটাররা তাকে ভোট দেবেন।
অপরদিকে জেলা নির্বাচন কর্মকর্তা যিনি আছেন আজিজুল ইসলাম, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতি সম্পন্ন তারা ইতিমধ্যে সেটা সম্পন্ন করেছেন এবং তারা আশাবাদী সিলেটবাসীকে একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার। নোবেল, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন, আমরা পরবর্তী আপনার কাছে আবার আসব। দর্শক, এবারে চলে যাচ্ছি বরিশালে, সেখানে আছেন সহকর্মী রাহাত খান। রাহাত, আজ তো প্রচারণার শেষ দিন, তো শেষ মুহূর্তে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা? ধন্যবাদ আপনাকে তাবাসসুম। আসলে জেলা পরিষদ নির্বাচনে যিনি নির্বাচিত হবেন আসলে তার জনগণের কাছে আসলে তেমন কোনো প্রতিশ্রুতি দেয়া কিংবা রক্ষা করা আসলে তেমন সেই অর্থে তেমন কোনো সুযোগ নেই, কারণ জেলা পরিষদকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ দেওয়া হয় না যে জেলা পরিষদ যে জনগণের মানে আকাঙ্ক্ষা অনুযায়ী উন্নয়ন করবে সে ধরনের সুযোগ নেই। তবে তাদের পক্ষে যেটি সম্ভব যে গ্রামগঞ্জে ছোটোখাটো রাস্তাঘাট মেরামত, মসজিদ মন্দির ইত্যাদির উন্নয়ন, এ ধরনের বা শিক্ষা খাতে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু উন্নয়ন করার সুযোগ রয়েছে। যেহেতু এটি স্থানীয় সরকার একটি পরিষদ, তো এখান থেকে আসলে জনপ্রতিনিধিরা এক কাতারে মানে জেলার যে জনপ্রতিনিধিরা রয়েছেন তারা একটি ব্যানারে মানে থাকবেন, মূলত সেই জন্যই জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর আজকে যদি বলি যে শেষ দিনে বরিশাল জেলা পরিষদে আপনি জানেন যে দুজন প্রার্থী, দুজনেই কিন্তু আওয়ামী লীগ ঘরানার, অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করছে। যদিও এখানে প্রথমে সমর্থন দেওয়া হয়েছিল কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আলতাফ হোসেন ভুলুকে চেয়ারম্যান পদে প্রথমে সমর্থন দেওয়া হয়েছিল। পরবর্তীতে আওয়ামী লীগের যে স্থানীয় সরকার নির্বাচনী বোর্ড তারা কিন্তু সেই সমর্থন প্রত্যাহার করে সমর্থন দিয়েছে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিদুল ইসলামকে। আর শেষ দিন কিন্তু যিনি স্বতন্ত্র প্রার্থী এখন বলা হচ্ছে খান আলতাফ হোসেন ভুলু, তিনি কিন্তু যারা মানে ভোটার রয়েছেন জনপ্রতিনিধি তাদের দাদা শেষ দিন পর্যন্ত গিয়েছেন এবং তাদের কাছে তিনি ভোট চাইছেন তার নিজের ব্যক্তি নিজের কথা বলে, এবং তিনি বলছেন যে তিনি এখন পর্যন্ত জেলা পরিষদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। অপরদিকে অপর যে প্রার্থী রয়েছেন যে মোহাম্মদ মহিদুল ইসলাম, তাকে নিয়ে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশালের আগলঝাড়া উপজেলার সারাল গ্রামে সাবেক চিফ হুইপ আবুল হাসান আবদুল্লাহর বাড়িতে কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গৌরনদী এবং আগলঝাড়া উপজেলার সকল জনপ্রতিনিধি ছাড়াও 3 জন এমপি আবুল হাসান আবদুল্লাহ এবং জেলার যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস এমপি এবং বরিশাল সদর আসনের যিনি এমপি জেবুন্নেসা আফরোজ তিনি উপস্থিত ছিলেন, এবং সেখানে আরও উপস্থিত ছিলেন জেলার 10 উপজেলা চেয়ারম্যান এবং 6 জন পৌর মেয়র এবং ভাইস চেয়ারম্যান কাউন্সিলররা। সেখানে কিন্তু আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। দর্শক, এবার আমরা আবারও চলে যাব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, প্রচারণার আজকে শেষ দিন, তো প্রার্থীদের ব্যস্ততা কেমন দেখছেন সেখানে? ধন্যবাদ তাবাসসুম। সকাল থেকেই কিন্তু প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন এবং ভোট প্রার্থনা করেছেন। তবে আজকে উল্লেখযোগ্য দিক যেটি ছিল যে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী যিনি মাহবুবুজ্জামান বুলু, তিনি আজকে সিটি কর্পোরেশন এলাকায় তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তার সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা AHM খায়রুজ্জামান লিটন। তিনি সেখানে যেটি বলেছেন যে তার প্রতিদ্বন্দ্বী যিনি মোহাম্মদ আলী সরকার, তাকে তিনি বহিরাগত প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন এবং তিনি এখানকার যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে বলেছেন যে বহিরাগত প্রার্থীকে ভোট না দিয়ে রাজশাহীর উন্নয়নে এবং আগামীতে জনপ্রতিনিধিদের সঙ্গে একত্রে কাজ করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন তার জন্য তাকে ভোট দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে মোহাম্মদ আলী সরকার আজকে নগরীর একটি কমিউনিটি সেন্টারে তিনি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি যেমনটি দাবি করেছেন যে মোহাম্মদ আলী সরকার যেটি দাবি করেছেন যে মাহবুবুজ্জামান ভুলু জেলা পরিষদের প্রশাসক ছিলেন, সেই সময় তিনি যেসব কাজ করার কথা ছিল সেগুলি করেননি, যে কারণে এবার ভোটারদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন তাকে ভোট দেওয়ার জন্য। তার সঙ্গে আরেকটি তথ্য দিয়ে রাখি যে রাজশাহীর যে জনপ্রতিনিধিরা আছেন তাদের অধিকাংশই কিন্তু বিএনপির, ফলে এবার কিন্তু এই দুই প্রার্থীর টার্গেট হলো বিএনপির যে ভোট ব্যাংক আছে সেগুলিতে হানা দেওয়া। বিএনপির সমর্থন যিনি বেশি আদায় করতে পারবেন তিনি হয়তো 28 তারিখে নির্বাচনে বিজয়ী হবেন, এমনটাই মনে করছেন এখানকার যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা। আর আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটা হলো 1171 জন ভোটার
15টি যে সাধারণ আসন সেখানে লড়ছেন 35 জন ক্যান্ডিডেট এবং 5টি সংরক্ষিত যে সদস্য পদ আছে সেখানে এবার লড়াই করছেন 12 জন প্রার্থী, আর 2 জন চেয়ারম্যান প্রার্থী এবারে নির্বাচন অংশ নিচ্ছেন। তাবাসসুম। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জেলা পরিষদ নির্বাচনের আজকে প্রচার প্রচারণা শেষ দিন, চলবে মধ্যরাত পর্যন্ত। তো শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচার প্রচারণা সম্পর্কে জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রাজশাহী, সিলেট ও বরিশাল থেকে সহকর্মী কাজী শাহেদ, দিদারুল আলম নোবেল এবং রাহাত খান। চলে যাচ্ছেন অন্য প্রসঙ্গে। নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সমর্থকদের বাড়িতে হামলার প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান। সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান অভিযোগ করেন, রবিবার রাতে শহরের বিভিন্ন এলাকায় তার সমর্থকদের বাড়িতে একযোগে হামলা ভাঙচুর করা হয়, আর এজন্য প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়াকে দায়ী করেছেন তিনি। একই সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড খারাপ করছে, বুঝতে পারছে তারা নির্বাচনে জয়লাভ করতে পারবে না, সুতরাং তার সৃষ্টির মাধ্যমে এই পরিবেশ সৃষ্টি করছে। আমি তাদেরকে অনুরোধ জানাবো, দয়া করে এটা বন্ধ করুন। প্রশাসনকে আমি অনুরোধ জানাচ্ছি, আমরা সবসময় শান্তিপূর্ণ নির্বাচন চাই। মানুষের ভোটাধিকার নিশ্চিত করতেই বিএনপি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার শেরপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি আরো বলেন, রাষ্ট্রপতির সাথে বিএনপির আলোচনা চলছে, তবে আলোচনা যৌক্তিক জায়গায় পৌঁছানো না পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তিনি। জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় স্থানীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এতে প্রধান বক্তা ছিলেন দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। আমরা গণতন্ত্রের পক্ষে হাঁটতে চাই বলে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। সরকার এই অনুভূতিটা, এই ইচ্ছাটা যদি ধরতে পারে, তাহলে আগামী দিনে যে আলোচনা শুরু হয়েছে প্রেসিডেন্টের সঙ্গে একটি যৌক্তিক জায়গায় সেটা পৌঁছাবে। বর্তমান সরকার দেশের দরিদ্র দূরীকরণের পাশাপাশি গরিব ও দুস্থ মানুষের দুর্দশা লাঘবের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। সকালে চট্টগ্রাম নগরীর বাকলিয়া বলিরহাট এলাকায় আগুনে নিহতদের স্বজনদের আর্থিক অনুদান ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, সরকারের পাশাপাশি দলমত নির্বিশেষে সবাইকে গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকার স্কুল ছাত্র ইশতিয়াক আহমেদ তন্ময় হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো মেহেদী হাসান সাগর ও তার সহযোগী রুহান ইসলাম রিয়াদ। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। বলেন, প্রায় মাস খানেক আগে মোবাইল ফোনকে কেন্দ্র করে তন্ময়ের সাথে শিমুল ও আলামিনের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় নতুন বাজার এলাকায় তন্ময়কে পেয়ে বখাটে সাগর ও সহযোগীরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সুপার জানান, সিসিটিভি ফুটেজ দেখে এটি নিশ্চিত সাগরের ছুরিকাঘাতেই তন্ময়ের মৃত্যু হয়। উচ্চ আদালতের নির্দেশ অমান্য করেই চট্টগ্রামে বেড়ে চলেছে ইটের ভাটা নির্মাণ কাজ। কর্ণফুলী নদীর দুপাশে দিনের পর দিন এসব অবৈধ স্থাপনা নির্মাণ হলেও তা যেন দেখার কেউই নেই, ফলে বাড়ছে পরিবেশ দূষণের হার। এ ব্যাপারে জানতে চাওয়া হলে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। নয়ন বড়ুয়ার তথ্যচিত্রে রয়েছে ডেস্ক রিপোর্ট। এভাবেই কর্ণফুলী নদীর তীর ঘেঁষে একের পর এক নির্মাণ করা হচ্ছে ইটভাটা, যার কারণে বাড়ছে পরিবেশ দূষণের হার। একদিকে ইটভাটার চিমনির কালো ধোঁয়া বাতাসে মিশে নষ্ট হচ্ছে সবুজ, অন্যদিকে ক্ষতিকর উপাদান পানিতে মিশে ধ্বংস করছে জলজ জীববৈচিত্র্য।
গ্যাস থেকে শুরু করে কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন প্রকার সিএনজি স্টেশন এবং অন্যান্য যে আমাদের জ্বালানির ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির জ্বালানিগুলোর ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটতেছে, বাতাসকে ক্রমেই ভারী করতেছে। চট্টগ্রাম শহরে কিন্তু এখন চোখের রোগের সংখ্যা বেশি, কিডনি রোগের সংখ্যা বেশি, এই ধরনের এই রোগগুলো ত্বরান্বিত হচ্ছে। অভিযোগ রয়েছে দিনের পর দিন অবৈধ উপায়ে পরিবেশের ক্ষতিকর ইটভাটা নির্মাণ করা হলেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না সংশ্লিষ্টরা। তবে তা নাকচ করে জনবল সংকটের কথা জানালেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। যানবাহনের কালো ধোয়ার ব্যাপারে আমাদের মোবাইল কোর্ট মাঝে মাঝে আমরা করি, কিন্তু নিয়মিতভাবে করতে পারি না আমাদের নানাবিধ সীমাবদ্ধতার কারণে। 5 জন সহকারী পরিচালক থাকার কথা, আছে মাত্র 1 জন। এমন প্রেক্ষাপটে 2010 সালে জনস্বার্থে উচ্চ আদালতে একটি রিট আবেদন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংস্থা। এরপর চলতি বছরের আগস্টে চট্টগ্রামের কর্ণফুলী নদীর দুপারে গড়ে ওঠা 181টি স্থাপনা অপসারণের নির্দেশ দেন আদালত। হাইকোর্ট একটা লিস্ট ধরে বলেছে যে এই স্থাপনাগুলো অবৈধ, এটা উচ্ছেদ করতে হবে এবং নির্দেশনা দিয়েছে পরিবেশ অধিদপ্তরকে, নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসনকে। কর্ণফুলীকে আমরা কোনো অবস্থাতে বুড়িগঙ্গা হিসেবে দেখতে চাই না। কর্ণফুলী একটি চমৎকার নদী এবং এরকম নদী বাংলাদেশে দ্বিতীয়টি নেই। স্থাপনা অপসারণে উচ্চ আদালতের নির্দেশের পার হতে চলেছে প্রায় 6 মাস। তবুও অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। এ ব্যাপারে যোগাযোগ করা হলে এখনও উচ্চ আদালতের রায়ের কপি না পাওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। মাননীয় নৌ পরিবহন মন্ত্রী মহোদয় সভাপতিত্বে বন্দরে একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় আসার পরে ব্যবস্থা নেওয়া হবে। কর্ণফুলী নদী রক্ষা ও পরিবেশের জন্য ক্ষতিকর এমন সব স্থাপনা অপসারণে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে সংশ্লিষ্টরা, এমনটাই চাওয়া এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চুয়াডাঙ্গা ইটভাটার কারণে নষ্ট হচ্ছে কৃষি জমির উর্বরতা। ইট তৈরিতে সেখানে ব্যবহার করা হচ্ছে আবাদি জমির উপরিভাগের মাটি বা টপসয়েল। এই বিষয়ে না জেনে মাটি বিক্রি করছেন কৃষকরা। জামান আখতারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কৃষি জমির মাটি কেনা বেআইনি, কিন্তু ভালো মানের ইট তৈরির জন্য আইন মানেন না চুয়াডাঙ্গার ইটভাটা মালিকরা। ইট বানানোর জন্য সেখানে দেদারসে বেচা কেনা হয় জমির উপরিভাগের মাটি, ফলে ধীরে ধীরে কমছে জমির উর্বরতা। ভাটার মানুষে ইট কাটার জন্য চাষের জমিগুলো নষ্ট করে ফেলছে, এতে চাষবাসের ক্ষতি হচ্ছে, চাষবাস হচ্ছে না, জমির সত্যটা কমে যায়। ওই জমিটা আবার পরক্ষণ চাষাবাদ করতে হলে সার মাটি অতিরিক্ত দিয়ে তারপরে তা শোধন করে সেই জমির শক্তিটা ফেরানো হয়। মাটি কেটে নেওয়ার ফলে বর্ষায় জমিতে জলাবদ্ধতার পরিমাণও বাড়ছে, ফলে ব্যাহত হচ্ছে বেশ কিছু ফসলের চাষ। ভাটায় যখন মাটি কাটে তখন দেখা যাচ্ছে মাটি কেটে নিলে সেই ভুঁইটাই ধান হয় না পরিমাণ, জলাবৃষ্টিতে ডুবে যায়, ডুবে যাওয়ার পরে তখন গৃহস্থ দুর্বল হয়ে যাচ্ছে। মাটি কাটছে, কেটে ভুট্টা জমি টমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওখানে ভুট্টা চাষ হইতো সেটাও হচ্ছে না। মাটি বিক্রি করা নিয়ে কৃষকদের অজ্ঞতাকেই দুষছেন কৃষিবিদরা। স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে এই বিষয়ে কৃষকদের সচেতন করার চেষ্টা চলছে। কৃষকও না বুঝে কিন্তু এটা এর গুরুত্ব না বুঝতে পেরে তারাও কিন্তু কিছু নামমাত্র দামে সেটা বিক্রি করে। তো আমরা আমাদের বিভিন্ন প্রশিক্ষণে মাঠ দিবসে কৃষককে বোঝানোর চেষ্টা করছি আপনার কোনোভাবেই এই টপ সয়েলটা হচ্ছে ইট ভাটা বা অন্য কোনো কাজে ব্যবহার করবেন না। চুয়াডাঙ্গার 4 উপজেলায় ইট ভাটা আছে প্রায় 150। ইট তৈরির জন্য যাদের বেশিরভাগই কৃষি জমির মাটি ব্যবহার করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সারা বাংলার খবর নিচ্ছে বিরতি, ফিরে এসে থাকছে। কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের প্রবেশ চেষ্টা, 37টি নৌকাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24।
প্রস্তাবিত শিক্ষা আইনের কতিপয় ধারা সংশোধনের দাবিতে দেশের কয়েকটি স্থানে মানববন্ধন করেছে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। একই দাবিতে কাল থেকে ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠনটি। সোমবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডে মানববন্ধন করে জেলা প্রকাশক ও বিক্রেতা সমিতি। একই দাবিতে নওগাঁ লাইব্রেরি পট্টি এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এছাড়া কিশোরগঞ্জেও জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মানববন্ধনে শতাধিক পুস্তক ব্যবসায়ী অংশ নেন। মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে এই দাবি পূরণ না হলে সারা দেশে লাইব্রেরি বন্ধ রেখে কাল থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়। মিয়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টার সময় ৪.৫ শতাধিক রোহিঙ্গা বহনকারী ৩৭টি নৌকাকে ফেরত পাঠিয়েছে বিজিবি জানায়, সোমবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত নাফ নদীর ৩টি সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবাহী ৩৭টি নৌকা অনুপ্রবেশের চেষ্টা চালায়। এক একটি নৌকায় শিশু, নারী, পুরুষ সহ ১৫ থেকে ১৮ জন মতো ছিল। বিজিবির টহলরত সদস্যরা তাদের বাধা দিলে নৌকাগুলো মিয়ানমারে ফেরত যায়। অপরদিকে নাইখাংছড়ির ঘুমধুম সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ৩৩ জন রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টাকালে তাদেরকেও ফেরত পাঠায় বিজিবি। নোয়াখালী ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ২৫ জন। পুলিশ জানায়, সকাল ৮:৩০টার দিকে সুবর্ণ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নোয়াখালী সদর থেকে উপজেলার হাতিয়া যাচ্ছিল। পথে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কের সমিতির দোকান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় সিএনজি অটোরিকশার ২ যাত্রী নিহত ও অপর ২ জন আহত হয়। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বগুড়া নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গার ঘুরকা বাজার এলাকায় ২ বাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার দুপুরে দুর্ঘটনা ঘটে। কক্সবাজারের মহেশখালীর একটি পাহাড় থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ পুঁইছড়ার পার্শ্ববর্তী পাহাড়ি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা আইয়ুব আলীকে চিহ্নিত করেন। তাদের দাবি, পূর্বশত্রুতার জেরে আইয়ুব আলীকে হত্যা করা হয়েছে। নিহতের মাথা ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মুন্সিগঞ্জের নিমতলা ইসলামী ব্যাংকের ৩১৭তম শাখার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের পরিচালক জয়নাল আবেদিন। ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অডিট কমিটি চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী সহ আরও অনেকে। ইসলামী শরিয়াহ মোতাবেক এই ব্যাংকটি পরিচালিত হয় বলে জানান ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঝালকাঠিতে কেবল অপারেটরদের সংগঠন সাউথ কেবল ভিশনের মতবিনিময় সভা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাজাপুর উপজেলার গালুয়া এসকে বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া এবং পিরোজপুরের কাউখালী, ভান্ডারিয়ার ও মঠবাড়িয়া উপজেলার কেবল অপারেটর ও ফিড অপারেটররা অংশ নেন। সভায় কেবল ও ফিড অপারেটরদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তার সমাধানে অপারেটরদের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়। সভায় সংগঠনের পরিচালক তরুণ শিকদার, ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা পলাশ, বরগুনা কেবল নেটওয়ার্ক সভাপতি মেহেদি হাসান মনির সহ আরো অনেকে বক্তব্য রাখেন। পরে প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার কৃষি খবর। মাগুরায় এবছর পেঁপের বাম্পার ফলন হয়েছে। ন্যায্য মূল্য থাকায় লাভবানও হচ্ছেন কৃষকরা। একবার চাষ করলে ৩ বছর একটানা পেঁপে উৎপাদন হয়। আর উৎপাদন খরচ কম হওয়ায় এই ফল চাষে কৃষকরা আগ্রহী হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ।
মাগুরা প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাগুরার চাউলিয়া, জগদল, শিবরামপুর, বাটিকাডাঙ্গা সহ বিভিন্ন উপজেলার প্রতিটি বাগানই পেঁপের ফলন ভালো হয়েছে। এখানকার মাটি ও আবহাওয়া পেঁপে চাষের জন্য উপযোগী। কৃষকরা জানান এবছর প্রতিমন পেঁপে 280 থেকে 350 টাকায় বিক্রি হয়েছে। আর ভালো দাম পেয়ে খুশি কৃষকরাও। বিয়ে বলছি 20,000 টাকা খরচ হয়, 30,000 টাকা লাভ হয়, আর একবার নাগারি 3 বছর খাওয়া যায়। প্রত্যেক বছরে এতে 5 থেকে 7 লক্ষ টাকা লাভ থাকে সব খরচ খরচা বাদে। এই জেলার পেঁপের গুণগত মানের বেশ সুনাম রয়েছে, তাই দেশের বিভিন্ন স্থানে রয়েছে চাহিদাও। এই পেঁপেটা আমরা বিভিন্ন ক্ষেত্র থেকে কিনে এখানে ঢাকা, চিটাগাং বড় বড় শহরে আমরা বিক্রয় করি এবং আমাদের এতে ভালো লাভজনক ব্যবসা। কৃষি বিভাগের কর্মকর্তা জানায় পেঁপে বাগানে একই সাথে লাউ, কুমড়া জাতীয় সবজি চাষ করা যায়। উৎপাদন খরচ স্বল্প হওয়ায় দিনে দিনে এই ফল চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। যেহেতু একবার চাষ করে এটা বছর 3-4 বছর রাখা যায়, কৃষকরা এটা আগ্রহ প্রকাশ করে যে ফসলটা চাষ করার জন্য। তাছাড়া এটা অন্যান্য প্রাথমিক পর্যায়ে আন্তঃফসল বা মিশ্র ফসল হিসেবে অনেক শস্য চাষ হয়ে থাকে পেঁপে বাগানে। মাগুরা আমার মনে হয় সবজির দিক থেকে একটা ভালো অবস্থানে আছে। জেলায় এবার 498 হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার সম্ভাবনার বাংলাদেশের খবর। সরিষা ক্ষেতে মৌমাছি চাষ করে নিজেদের ভাগ্য বদলিয়েছে নওগাঁর বেশ কয়েকজন যুবক। নিজেরা স্বাবলম্বী হয়ে কর্মসংস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা। এলাকার বেকার যুবকেরাও এখন আগ্রহী মৌ চাষে ভাগ্য বদলে। আবুল আক্তার রানার তথ্যছবিতে রয়েছে ডেস্ক রিপোর্ট। দৃষ্টির সীমানা জুড়ে হলুদে ভরা সরিষার ক্ষেত, আর এরই মাঝে মধু আহরণে ব্যস্ত মৌমাছিরা। নওগাঁর বেশিরভাগ সরিষার ক্ষেতে দেখা মিলবে মৌমাছির মধু আহরণের এমন দৃশ্য। মাঠের কোল ঘেঁষে রাখা হয়েছে কাঠের শতাধিক বাক্স। মৌমাছিগুলো তাদের আহরিত মধু নিয়ে এসে জমা করে এসব বাক্সে। স্থানীয় যুবক কামরুজ্জামান নিজ উদ্যোগে শুরু করে মৌ চাষ। সরিষা মৌসুমে আমরা সরিষা মাঠে এই বক্সগুলো নিয়ে আসি এবং এখানে রাখি। প্রতি বক্স থেকে প্রায় 3-4 কেজি করে মধু আসে। কামরুজ্জামানের মধু চাষের লাভ দেখে আগ্রহী হয়ে ওঠেন এলাকার অন্য যুবকেরাও। জানালেন মৌমাছি চাষে লাভবান হচ্ছেন তারাও। আমরা খুচরাভাবে বা পাইকারিভাবে দুভাবে বিক্রি করে থাকি। স্থানীয়ভাবে খুচরা, আর আপনার পাইকারিতে এটা ইম্পোর্টারের মাধ্যমে। এভাবে উৎপাদন হলে হয়তো বা মাসিক একটা ছেলে যদি কাজ করে তাহলে 10 থেকে 15,000 টাকা রোজগার করতে পারবে। স্থানীয় কৃষি বিভাগ বলছে সরিষা ক্ষেতে মৌমাছি চাষে সরিষার কোনো ক্ষতি হয় না, তবে ক্ষেতে কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকার কথা। মৌমাছির পরাগায়ন হলে আমার সরিষার ফলনের ক্ষেত্রে 30 থেকে 35% বৃদ্ধি পাবে। অঙ্কুরোদ্গম ক্ষমতা বৃদ্ধি হয় এবং এখানে কীটনাশক প্রয়োগ করতে হয় না। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলা জুড়ে মৌমাছি চাষ করছেন 20 জন। মৌসুম শেষে যাদের উপার্জনের পরিমাণ দাঁড়াবে প্রায় 50 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মেহেরপুরের পাখির খবর জানিয়ে শেষ করছে এখনকার আয়োজন। বিরল প্রজাতির পাখি দেখতে কার না ভালো লাগে। পাখির কিচিরমিচির শব্দে পাখিপ্রেমী দর্শনার্থীদের যেন মন ছুটে যায় সবুজ প্রকৃতির কাছে। মেহেরপুরের পাখি মেলায় গিয়ে এমনটা জানালেন পাখিপ্রেমী দর্শনার্থী ও ক্রেতারা। তুহিন অরণ্যের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সালেহ জহুর চৌধুরী। এবারই প্রথম মেহেরপুর জেলায় আয়োজন করা হয় পাখি মেলার। মেলার 42টি স্টলে স্থান পেয়েছে লাভবার্ড, র্যাম্প, প্রোটারবল, স্ট্রেচার, ম্যাকপাই, ফিঞ্চি সহ বিদেশি 150 প্রজাতির পাখি। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় করছে নাম না জানা এসব পাখি দেখতে। এমন ব্যতিক্রমী পাখি মেলায় আসতে পেরে এবং দুর্লভ জাতের পাখি দেখতে পেয়ে উচ্ছ্বাসের কথা জানালেন আগত দর্শনার্থীরা। লাইফে ফার্স্ট টাইম আমরা একটা পাখি মেলা দেখতে আসলাম, তো খুবই মজা লাগছে। লাভবার্ড পাখিটা আমার অনেক পছন্দ, আর এমনিতে পাখিদের প্রতি আমি অনেক দুর্বল। একজোড়া পাখি দেখে মানে খুব ভালো লাগছে, বিধায় আমি শখ করে পোষার জন্য নিয়ে যাচ্ছি।
এদিকে পাখি পালনের পাশাপাশি ব্যবসায়িকভাবে লালন পালনও বেশ লাভজনক বলছেন পাখি পালনকারীরা। আর আয়োজকরা বলছেন প্রতিবার এমন আয়োজন করা হলে মানুষের বিনোদনের অংশ হবে এমন মেলা। আমরা চাই প্রতি বছর খামারিদের সচেতনতা বৃদ্ধির জন্য এবং উৎসাহের জন্য এই মেলা হোক। বিপুল পরিমাণে পাখি বিক্রি হচ্ছে এবং এটা খুব লাভজনক এবং ব্যবসা। এই পাখি মেলার আয়োজনে ব্যাপক সাড়া আমরা পেয়েছি। এখানকার আপামর জনগণ পাখির মেলা দেখতে আসছে। এখানে শুধু ব্যবসার খাতিরে নাই, যাতে পাখি যাতে আনন্দ দিতে পারে এই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। জেলা প্রশাসন, প্রাণী সম্পদ অধিদপ্তর ও পাখি পালক সমিতির আয়োজনে গত 25 ডিসেম্বর শুরু হয় 4 দিন ব্যাপী পাখি মেলা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সারা বাংলার খবর শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। 5 দিন পর প্রাণ ফিরল আশুলিয়ার পোশাক কারখানায়, কাজ অধিকাংশ শ্রমিক, নিরাপত্তা জোরদার। জেলা পরিষদ নির্বাচনে প্রচারণা শেষ মধ্যরাতে, উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে শেষ মুহূর্তে ভোটারদের কাছে প্রার্থীরা। আদালতের নির্দেশ অমান্য করে চট্টগ্রামে বেড়েই চলেছে ইটভাটা নির্মাণ, একই কারণে চুয়াডাঙ্গায় নষ্ট হচ্ছে কৃষি জমির উর্বরতা। দর্শক, এই ছিল সারা বাংলার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।